রাজনৈতিক নাটকীয়তায় তৈরি হল দক্ষিণ কোরিয়ার নতুন শাসক। এদিকে সুদানে কার্গো বিমান অবতরণের পরপরই বোমা হামলা। জানাবো যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জাতীয় স্বার্থবিরোধী খামেনি। আরও জানাবো গাজায় একদিনের জন্য বন্ধ থাকবে সহায়তা বিতরণ কেন্দ্র। জানাবো দুবাইতে আসছে ক্রিপ্টোকারেন্সিতে বেতন ও বিল পরিশোধের সুবিধা। সর্বশেষ জানাবো জাপানে জন্মহার ইতিহাসে প্রথমবার 7 লাখের নিচে, বাড়ছে উদ্বেগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাজনৈতিক নাটকীয়তায় তৈরি হল দক্ষিণ কোরিয়ার নতুন শাসক। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে মিয়ং। তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী এবং সাবেক মন্ত্রিসভা সদস্য কিম মন সুকে পরাজিত করে এই বিজয় অর্জন করেন। লি জে মিয়ংয়ের রাষ্ট্রপতি হওয়ার পথ মোটেই সহজ ছিল না। 2024 সালের 3রা ডিসেম্বর ঘটনা প্রবাহের আগে পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এমনকি প্রার্থিতার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এসবের মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সামরিক শাসনের ব্যর্থ প্রচেষ্টা পুরো রাজনৈতিক চিত্র বদলে দেয় এবং লি জে মিয়ংয়ের জন্য এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করে। এসবের মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সামরিক শাসনের ব্যর্থ প্রচেষ্টা পুরো রাজনৈতিক চিত্র বদলে দেয় এবং লি জে মিয়ংয়ের জন্য এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করে। 6 মাস পর দেশের জনগণ ভোটের মাধ্যমে লিকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। এক সময়ের কিশোর শ্রমিক লি আজ দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ ক্ষমতার আসনে। সুদানে কার্গো বিমান অবতরণের পরপরই বোমা হামলা। সুদানের দারফুর অঞ্চলের আধাসামরিক বাহিনী নিয়ন্ত্রিত বিমানবন্দরে বুধবার একটি কার্গো বিমান অবতরণের পরপরই বোমা হামলার ঘটনা ঘটেছে। 3 জন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নিয়ালার বিমানবন্দরটি কয়েক সপ্তাহ ধরে সুদানের সেনাবাহিনীর একাধিক বিমান হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। 2023 সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ এর মধ্যে চলমান যুদ্ধে এই হামলা একটি নতুন ধাপ। সুদানের কার্যত শাসক আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী ও তার সাবেক উপপ্রধান মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফ দুই পক্ষই সর্বশেষ হামলা সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। বিমানবন্দরের পাশে বাস করা একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, সকাল 5:30টায় আমি একটি কার্গো বিমান রানওয়েতে অবতরণ করতে দেখি। এর আধা ঘন্টা পর আমি বিস্ফোরণের শব্দ শুনি ও ধোঁয়া উঠতে দেখি। এই বক্তব্য আরও 2 জন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের জাতীয় স্বার্থবিরোধী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার বলেছেন, পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র মতপার্থক্যের মধ্যেই তিনি মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন এক পারমাণবিক চুক্তির লক্ষ্যে এপ্রিল থেকে 5 দফা আলোচনা হয়েছে। চুক্তিটি 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দেন। গত শনিবার ইরান জানায়, ওমানের মধ্যস্থতায় তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে, যদিও এর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এবার খামেনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, মার্কিনদের দেয়া পারমাণবিক প্রস্তাব 1979 সালে ইসলামী বিপ্লবের আদর্শের 100% পরিপন্থী। স্বাধীনতার অর্থ হল যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সবুজ সংকেতের অপেক্ষা না করা। ইউরেনিয়াম সমৃদ্ধ ইস্যুটি এখন প্রধান বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ট্রাম্প সোমবার বলেন, তার প্রশাসন ইরানকে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না। তবে ইরান বলছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে চুক্তি অনুযায়ী এটি তাদের অধিকার। খামেনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে কিছু বলার অধিকার রাখে না। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদের যদি 100টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকে কিন্তু সমৃদ্ধকরণ না থাকে, সেগুলো দিয়ে কোনো কাজ হবে না, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে জ্বালানির প্রয়োজন হয়। যদি আমরা নিজে সেই জ্বালানি উৎপাদন করতে না পারি, তবে আমাদের যুক্তরাষ্ট্রের কাছে যেতে হবে, যারা হয়তো ডজনখানেক শর্ত জুড়ে দেবে।
গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রগুলো বুধবার একদিনের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আগেই সতর্ক করে দিয়েছে এই কেন্দ্রগুলোর দিকে যাওয়া রাস্তা যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত মানবিক সহায়তা নেটওয়ার্কে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF জানিয়েছে তাদের কেন্দ্রগুলো হালনাগাদ, সংগঠন এবং কার্যকারিতা বৃদ্ধির কাজের জন্য একদিনের জন্য বন্ধ থাকবে। ফাউন্ডেশনটি মাত্র গত সপ্তাহে কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে কেউ যেন বিতরণ কেন্দ্রে প্রবেশ না করে কিংবা সেগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলো ব্যবহার না করে, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালেই এক বিতরণ কেন্দ্রের কাছাকাছি ইসরায়েলি হামলায় অন্তত 27 জন ফিলিস্তিনি নিহত হন। এটি ছিল গত 3 দিনের মধ্যে তৃতীয় প্রাণঘাতী ঘটনা যা GHF এর একটি বিতরণ কেন্দ্রের রাস্তায় ঘটল। IFD বলেছে তাদের সেনারা গুলি চালায় যখন তারা নির্ধারিত রুট থেকে সরে আসা কিছু সন্দেহভাজনকে এগিয়ে আসতে দেখে। হাসপাতালের বর্ণনা চরম অবস্থা। ঘটনার পর খান ইউনিসের নাসের হাসপাতালের পরিচালক ডাক্তার আতেফ আল হাউত জানান, আহতরা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পশ্চিম রাফায় সহায়তা প্রত্যাশী বেসামরিক জনগণের উপর গুলি চালিয়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ট্যাঙ্ক, কোয়াকপ্টার, ড্রোন ও হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়। সেখানে কর্মরত এক বিদেশি চিকিৎসক পরিস্থিতিকে সম্পূর্ণ হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন। IFD দাবি করেছে তারা গাজাবাসীদের মানবিক সহায়তা কেন্দ্রগুলোর কাছে যেতে বাধা দিচ্ছে না। GHF জানিয়েছে তারা বৃহস্পতিবার আবার সহায়তা বিতরণ কেন্দ্র শুরু করবে। তারা আরও জানিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় সামরিক এলাকাগুলোর পাশে পথ চলাচলের দিক নির্দেশনা চেয়েছে যাতে বিশৃঙ্খলা ও সংঘর্ষ এড়ানো যায়। সংস্থাটি জানায় তারা নাগরিকদের জন্য পরিষ্কার নির্দেশনা তৈরি এবং নিরাপত্তা প্রশিক্ষণ বাড়ানোর কাজ করছে। GHF এর এক মুখপাত্র বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হল সহায়তা নিতে আসা নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। দুবাইতে আসছে ক্রিপ্টোকারেন্সিতে বেতন ও বিল পরিশোধের সুবিধা। সংযুক্ত আরব আমিরাত UAE ক্রিপ্টোকারেন্সি দ্রুত সাধারণ জীবনের অংশ হয়ে উঠছে। দেশজুড়ে ক্রিপ্টো গ্রহণের হার ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। খুব শিগগিরই ইউটিলিটি বিল, মুদি বাজারের পণ্য, ট্রাফিক ফাইন, এমনকি বেতন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধের সুযোগ তৈরি হতে পারে। সরকারি ও বেসরকারি উভয় খাতেই ডিজিটাল মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করছে, বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ দেখে। এই প্রেক্ষাপটে সম্প্রতি দুবাই সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। সরকারি সেবার জন্য ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করার অনুমোদন দেয়া হয়েছে। এই লক্ষ্যে দুবাইয়ের অর্থ বিভাগ ও আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম crypto.com এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিটওয়েসিস এর CEO ও সহ প্রতিষ্ঠান ওলা দাউদিন বলেন, দুবাই সরকার যখন সরকারি সেবায় ক্রিপ্টো পেমেন্টের অনুমতি দেয় তখন এটি শুধু বিনিয়োগ নয় বরং প্রযুক্তির একটি বাস্তব প্রয়োগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, স্টেবল কয়েন আজকের দিনে অনেক দেশের বাস্তব সমস্যার সমাধান করছে, যেমন উচ্চ মুদ্রাস্ফীতির দেশে সম্পদের মূল্য ধরে রাখার উপায় হিসেবে বা সস্তা ও দ্রুত রেমিটেন্সের জন্য। জাপানে 2024 সালে জন্মহার এর ইতিহাসে প্রথমবারের মতো 7 লাখের নিচে নেমে এসেছে। দেশটির সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সালে মোট 6,86,061 জন নবজাতকের জন্ম হয়েছে, যা আগের বছরের তুলনায় 41,227 জন কম। 1899 সাল থেকে শুরু হওয়া রেকর্ড অনুযায়ী এটি এখন পর্যন্ত সর্বনিম্ন জনসংখ্যা। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে জাপানে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক জনগোষ্ঠী রয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে ক্ষুদ্র রাষ্ট্র মোনাকো। জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা এই পরিস্থিতিকে নীরব জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জন্মহার বাড়ানোর লক্ষ্যে পরিবার বান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে কর্মস্থলে আরও নমনীয় সময়সূচি প্রবর্তন। জন্মহার কমলেও মৃত্যুহার বাড়ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুধবারের পরিসংখ্যানে আরও দেখা গেছে একজন নারীর গড় সন্তানের সংখ্যা ফার্টিলিটি রেট 2024 সালে কমে দাঁড়িয়েছে 1.15-তে, যা এখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন। অন্যদিকে 2024 সালে মোট মৃত্যু হয়েছে 16 লাখ, যা আগের বছরের তুলনায় 1.9% বেশি।